আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অনাদিকাল থেকে বিশ্বাস এবং ভক্তির মহাতীর্থ গঙ্গাসাগরের সমস্ত ভ্রমণ ডিটেলস নিয়ে আমার আজকের এই প্রতিবেদন। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ শালমির একটি নতুন উইকেন্ড ভ্রমণ এপিসোডে আপনাদের স্বাগত জানাই। শীতের এক মনোরম সকালে হাওড়া থেকে গাড়িতে চেপে চলে এলাম শিয়ালদা স্টেশনে। তারপর সকালের শিয়ালদা নামখানা লোকাল ধরে ঘণ্টাখানেকের সফরে এসে পৌঁছলাম ডায়মন্ড হারবার স্টেশনে। এখান থেকে লোকাল ট্রান্সপোর্টে, বাসে, নৌকায় ভেঙে ভেঙে পৌঁছানো যায় গঙ্গাসাগর। তবে বিগত কয়েক বছর ধরে চালু হওয়া ক্রুজে চাপার শখ ছিল, তাই আমরা ডায়মন্ড হারবার জেটি ঘাটে পৌঁছে ক্রুজে সফর বুক করেছিলাম। এই ক্রুজটি কলকাতার আউটরাম ঘাট থেকে ছেড়ে গঙ্গাসাগর পর্যন্ত যায়। ক্রুজের সিট বুকিং আগে থেকে করতে হয়। বুকিংয়ের যাবতীয় ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। ডায়মন্ড হারবারের জেটির ঘাটে পৌঁছেই মনটা ভালো হয়ে গেল। গঙ্গার সুবিশাল সমুদ্রের মতো শান্ত অথচ গভীর জলরাশির দৃশ্য এবং জলের উপর কুয়াশার চাদর দেখতে বড় ভালো লাগলো। সেই কুয়াশা ও জলের বুক চিরে এসে গেল আমাদের ক্রুজ। ক্রুজের ভিতরে এসি কুপে বসার সুন্দর ব্যবস্থা আছে। সার্ভ করা হয় জল ও স্ন্যাক্স। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং টয়লেটের সুব্যবস্থা সহ ক্রুজের আরামদায়ক জার্নি বেশ মনোরঞ্জনকর। কাঁচের জানলা দিয়ে কিছুক্ষণ গভীর অপরূপ শোভা দেখার পর আমরা উপরের ডেকটিও এক্সপ্লোর করে নিলাম। খোলা ছাদে বসে স্ন্যাক্স খেতে খেতে বেশ উপভোগ করা যায় গঙ্গার দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ঘন্টা দুয়েক কেটে গেল বুঝতেই পারলাম না। ক্রুজ সফর শেষ করে একটি টোটো ভ্যানে চেপে কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে আমাদের বুকিং ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলটি। এটির বুকিং প্রসেসটি সম্পূর্ণ অনলাইন এবং ওয়েবসাইটের মাধ্যমে হয়। ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম। হিন্দুদের পবিত্র তীর্থ এই গঙ্গাসাগরের সাগর মেলার কথা তো সকলেরই জানা। পৌষ মাসের সংক্রান্তির সময় অনুষ্ঠিত এই মেলায় শোনা যায় এত জনসমাগম হয় যে আকাশ থেকেও নাকি তা প্রত্যক্ষ করা যায়। চলুন এই পবিত্র ভূমির একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। কপিল মুনির স্মৃতি বিজড়িত এই গঙ্গাসাগরে একসময় রাজা সাগর অশ্বমেধ যজ্ঞ করেছিলেন।
অশ্বমেধ যজ্ঞের নিয়ম অনুসারে যজ্ঞের ঘোড়া যে সকল রাজ্যের উপর দিয়ে যাবে সেই সকল রাজ্যকে যজ্ঞকারী রাজার কাছে পরাধীনতা স্বীকার করতে হবে, নয়তো যুদ্ধ করতে হবে। পৌরাণিক কাহিনী মতে এই যজ্ঞের ঘোড়া হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং তারপর ঘোড়ার খোঁজ মেলে কপিল মুনির আশ্রমে। রাজা সাগরের পুত্রেরা ঘোড়া উদ্ধার করতে গিয়ে সন্ন্যাসীকে নানা কুকথা বলে যায়, ফলে ঋষির শাপে সকল রাজপুত্ররা পুড়ে একেবারে ছাই হয়ে যায়। রাজা ভাগীরথের তপস্যায় মহাদেবের জটা থেকে মকর সংক্রান্তির দিন মা গঙ্গা প্রবাহিত হয়ে এসে মেশেন সমুদ্রে, এই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে। সন্ন্যাসীর অভিশাপে ভস্ম হয়ে যাওয়া রাজা সাগরের পুত্রেরা ছাই হয়ে পুণ্যতোয়া গঙ্গায় মিশে অবশেষে মুক্তি লাভ করে। সমুদ্র পাড়ের এই ছোট্ট দ্বীপটি পরবর্তীকালে রাজা সাগরের নামে নামকরণ হয় সাগরদ্বীপ, যা ক্রমে গঙ্গাসাগর নামে সুপরিচিত। পবিত্র এই সঙ্গমের জলে আমরা বিকেলবেলা এসে একটু মাথায় ছিটিয়ে নিলাম। তারপর সদল বলে পায়ে পায়ে এগিয়ে চললাম কপিল মুনির আশ্রমের দিকে। কপিল মুনির আশ্রম লাগোয়া বেশ জমজমাট শপিংয়ের জায়গা আছে। প্রচুর দোকান আছে যেগুলি জুড়ে শাঁখের নানা রকম জিনিস বাড়ির জন্য এখানে আমরা ঘুরে ঘুরে একটু সবাই মিলে হেঁটে হেঁটে চলে এলাম সমুদ্র সংলগ্ন কপিল মুনির আশ্রমে। এখানে এসে প্রথমে কপিল মুনির মূর্তিটি দর্শন করলাম ও প্রণাম করে নিলাম। আশ্রমের ভেতরে দেখলাম কপিল মুনি ছাড়াও আরও নানা দেবদেবীর মূর্তি আছে। কপিল মুনির আশ্রমের সন্ধ্যা আরতিটি সবাই মিলে বসে বেশ উপভোগ করলাম আমরা। সুন্দর সন্ধ্যাকালীন আরতির কিছুটা মুহূর্ত রইল আপনাদের জন্য। আজ আমাদের দুদিনের ছোট্ট ভ্রমণের দ্বিতীয়তম দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। গঙ্গাসাগরের 4-5টি স্পট আছে যা একবেলাতেই ঘোরা হয়ে যায়। আমরা প্রথমেই এসে থামলাম নাগ সরোবরে। এখানে একটি নাগ দেবতার মন্দির ও বড় পুষ্করিণী আছে। জায়গাটি একটি পার্কের মতন। পুকুরে বিশাল বড় বড় মাছ দেখা যায়, চাইলে মাছেদের খাওয়াতেও পারেন।
প্রথম আছে ওই নাগ সরোবর মন্দির, তারপরে আছে মানে রামকৃষ্ণ মিশন, তারপর আছে গোষ্ঠ মন্দির, তারপর আছে মনসা মন্দির, তারপরে আছে বিশালক্ষী মন্দির, তারপর আছে শনিদেবের মন্দির, আইলা স্পট আছে। আইলা স্পট মানে এই 8-9টা স্পট টোটাল। আর আপনার এছাড়া মোহনা যেতে গেলে বললেন আলাদা করে আলাদা যেতে হবে, 9 কিলোমিটার। 9 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, ওটা হচ্ছে লাইট হাউস। ওখানে লাইট হাউস আছে মোহনার হ্যাঁ, কাছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের অটো ড্রাইভার দাদার থেকে গঙ্গাসাগরের স্পটগুলি সম্পর্কে একটি আইডিয়া নিয়ে নিলাম। যদিও রাস্তা খারাপ থাকায় এবং সময়ের কিছুটা অভাব থাকায় আমাদের মোহনার দিকে যাওয়া হয়নি, তবে মোহনা যেতে গেলে আরও একটি দিন গঙ্গাসাগরে থাকতে হবে, কারণ মোহনা জায়গাটি প্রায় 9 কিলোমিটার দূরে। যাতায়াত মিলিয়ে প্রায় 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তাই আরও একদিন থাকাটাই বাঞ্ছনীয়। আমাদের পরবর্তী স্পট ছিল মনসাদ্বীপ রামকৃষ্ণ আশ্রম। সুন্দর শান্ত এই আশ্রমের পরিবেশ ভারী সুন্দর। আমি যেহেতু রামকৃষ্ণ মা শারদার মন্ত্রে দীক্ষিত, তাই রামকৃষ্ণ মিশন আমাকে বরাবরই ভীষণ রকম টানে। মনটা ভারী খুশি হয়ে যায় আশ্রমের পরিবেশের কাছে এলে। আপনারা চাইলে গঙ্গাসাগরে না থেকে এই মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনেও থাকতে পারেন। বুকিংয়ের তথ্য দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। চারপাশে রং বেরঙের ফুলে সাজানো আশ্রম পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পটের দিকে। কিছুটা পথ চলে এলাম গোষ্ঠ মন্দিরে। মন্দিরটি নতুন এবং সুন্দর কারুকার্য করা। এখানে শ্রী চন্দনেশ্বর মহাদেবজিও পূজিত হন। মহাদেব ছাড়াও বেশ অন্যান্য কিছু দেবদেবীদের মূর্তিও চোখে পড়ল। সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। টোটো আমাদের পৌঁছে দিল আয়লা ভিউ পয়েন্টে। এখানে বিস্তৃত সমুদ্র পাড় এবং পাড় সংলগ্ন ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া জনজীবন মনে করায় 2010 সালের বিধ্বংসী আয়লা ঝড়ের ভয়াবহতা কতটা ছিল। আয়লা ঝড়ের স্পটটিতে প্রচুর লাল কাঁকড়াও চোখে পড়ল, যদিও কাছে গেলেই টুক করে তারা লুকিয়ে পড়তে বেশ পটু। বীচ সংলগ্ন একটি প্রাচীন গ্রাম্য মনসা মন্দিরও ছিল। মনসা মাকে প্রণাম জানিয়ে আমরা আরও একটি প্রাচীন মন্দিরও ঘুরে নিলাম। সেই মন্দিরে পূজিত হন কোষ্ঠী পাথরের মা বিশালক্ষী। এখানেই মায়ের কি হয়েছিল? ওই ঘরের মধ্যেই মন্দির। মা ঘরের মধ্যে মন্দির মানে মাকে আজ থেকে প্রায় 350 বছর আগে মাকে সমুদ্রে জলের তলা থেকে পাওয়া গেছে। তারপর তখনকার দিনে এখানে জমিদার থাকতেন, জমিদারকে দিয়েছিলেন মায়ের শুরু করেছে। আচ্ছা, আমি এখানে বুদ্ধদেব, মহাদেব, তারপর বিষ্ণু, নারায়ণ, রাধামা, গোপাল ওইদিকে আছে। বিশালক্ষী মন্দির ঘুরে আমরা এবার ফিরতি পথে রওনা দিলাম। পথে একটি সুন্দর কারুকার্য খচিত শনিদেবের মন্দিরও ঘুরে নিলাম। তারপর টোটোকে বিদায় জানিয়ে উঠে পড়লাম কচুপেরিয়া ঘাট থেকে নৌকায় এবং তারপর লোকাল ট্রেনে চেপে ফিরে এলাম
কলকাতায়। আমার এই ছোট্ট ভ্রমণ গাইডটি আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের ভালো লাগাই আমার এই পথ চলার পাথেয়। এবং এমনই নানা রকম ছোট বড় ট্যুর গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শালমি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আন্তরিকভাবে কামনা করি অবশ্যই ভ্রমণে থাকুন। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।